নমস্কার বন্ধুরা, আমি প্যাটন ট্যাং বলছি। গোপাল ভাঁড়ের আজকের গল্প পূজারী বাহন মাত্র। একদিন এক পূজারী বামুন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছেন। এমন সময়ে পথের মাঝে তার ভয়ানক মলত্যাগের বেগ হলো। অগত্যা সেই শালগ্রাম শিলা তিনি পাশের গাছের কাছে রেখে অন্য এক গাছের আড়ালে বসে পড়লেন। সেই পূজারী বামুন রাজবাড়িতেও পুজো করতেন। ব্রাহ্মণের ভাগ্য মন্দ। ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথে। রাজা দেখলেন পূজারী ঠাকুর নারায়ণ রেখে গাছের পেছনে বসে মলত্যাগ করছেন। রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে। পরদিন পূজারী যখন রাজবাড়িতে পুজো করতে এসেছেন, তখন রাজার আদেশ শুনে তিনি হতবাক। পূজারী শালগ্রাম অপবিত্র করেছেন। এ পাপের শাস্ত্রমতো প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করবেন, ততদিন আর রাজবাড়ির বিগ্রহের পূজা করতে তিনি পারবেন না। এমনকি পূর্বের মতো অন্য যজমানদের বাড়ি পূজা অর্চনা করছেন তিনি, এমন কথা যদি রাজা জানতে পারেন, তাহলে কঠোর দণ্ড দেওয়া হবে পূজারীকে। পূজারী বামুন পূজা না করেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত একটা ব্যয়সাধ্য ব্যাপার। গরিব বামুন কোথায় পাবেন অত টাকা? টাকা না হলে কি করে হবে? ব্রাহ্মণকে কাঁদতে দেখে সকলেরই দয়া হলো তার উপরে, কিন্তু রাজার কাছে তার হয়ে দু কথা বলবার সাহস কারও হলো না। সকলে গোপালের কাছে যেতে বলল। একটা উপায় গোপাল বের করবে। শেষে ব্রাহ্মণ গিয়ে কেঁদে কেটে ধরলেন গোপালকে। রাজার একান্ত প্রিয়পাত্র ওই গোপাল। রাজাকে যদি কিছু বলতে হয়, তবে গোপালকে দিয়ে বলানোই ভালো। গোপাল ছাড়া বামুনের আর কোনো উপায় নেই। গোপাল বললে, 2-4 দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুরমশাই। সুযোগ না এলে কথাকে কোনো লাভ হবে না। আমি এর একটা ভিত করব আশা করছি। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। আপনার কথা আমার মনে থাকবে। সময় সুযোগ না হলে রাজাকে বলে কিছুই লাভ হবে না। এই বলে গোপাল বামুন ঠাকুরকে বিদায় দিল তখনকার মতো। 2-1 দিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে বেড়াতে বেরিয়েছেন। গোপালও সঙ্গে আছে। শীতের অপরাহ্ন, খানিকটা বৃষ্টি হয়েছে। গরম সালে সর্বাঙ্গ ঢেকেও তবু রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন। এমন সময়ে হঠাৎ গাড়ির ঘোড়াটা মলত্যাগ করলে। অমনি গোপাল হতাশভাবে বলে ফেললে, কি সর্বনাশ! রাজা অবাক হয়ে বললে। কি সর্বনাশ? গোপাল বললে, সর্বনাশ নয়, এই শীতের সন্ধ্যায় এখন স্নান করে মরতে হবে আমাকে আর মহারাজকে। গরম শাল, জামাও কাচতে হবে। দেখছেন না, গাড়ির ঘোড়াটা মল ত্যাগ করে আমাদের অশুচি করে দিল। এখন কি আর করা যায় ভেবে দেখুন মহারাজ। মহারাজ সবিস্ময়ে বললে, ঘোড়া মল ত্যাগ করেছে, তাতে আমরা অশুচি হব কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। গোপাল তখনই উত্তর দিলে, তাহলে ব্রাহ্মণ মল ত্যাগ করাতে নারায়ণ অশুচি হলেন কেন? ঘোড়াও যেমন বাহন মাত্র, ব্রাহ্মণও তেমনি দেবতার বাহন ছিল মাত্র। তার কি অপরাধ হলো বলুন? মহারাজ সমজদার ব্যক্তি, তিনি এভাবে বিচার করে দেখেননি। গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন। তারপর বললেন, তুমি যা বললে সেটা ন্যায়শাস্ত্রের হিসাবে সঙ্গত বটে, কিন্তু হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী সঙ্গত নয়। মানুষে আর পশুতে সব বিষয়ে পার্থক্য আছে। যাই হোক, ব্রাহ্মণ যে বাধ্য হয়ে ওরকম অবস্থায় মলত্যাগ করেছিল তা আমি বুঝতে পেরেছি। প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তার ব্যয় আমি দেব। তুমি তাকে কালই প্রায়শ্চিত্ত করে আবার যথারীতি পূজা করতে বলো। তোমার বুদ্ধিতে বিশ্বাস আমি হারাতে পারবো না। তবে নিশ্চয়ই বামুন ঠাকুর তোমাকে এর জন্য ঘুষ দিয়েছে আমার মনে হচ্ছে। গোপাল কানে হাত দিয়ে বলে, রাম রাম, এ কথা বলবেন না মহারাজ। ঘুষ কেবল মহারাজের কাছে নেই, তাই বলে গরিব মানুষের কাছে ঘুষ নেব সে মতি যেন কোনোদিনও না হয় হুজুর। এই বামুন ঠাকুর খুব গরিব কি না? ভগবান আপনার মঙ্গল করুন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন প্লিজ। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন,
ভালো থাকুন এই কামনা করে আজকের গল্প শেষ করছি। বাই।